আইএসএস অনেকগুলো ডিট্যাচেবল পার্টস দিয়ে তৈরি, যেই খণ্ডগুলোকে বলা হয় মডিউলস। এই প্রপেলার্স বেসিক্যালি মডিউলসগুলোকে স্পেসে এদিক ওদিক ট্রাভেল করতে সাহায্য করে। এটা একসময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচণ্ড গতিতে আঘাত হানবে, যার ফলে পুরো স্পেস স্টেশনেই আগুন ধরে যাবে। এখানে 7টি উইন্ডো রয়েছে, যার মাধ্যমে বাহিরে দেখা যায়, বাট স্যাডলি এর ভবিষ্যৎ রয়েছে অনিশ্চয়তার মুখে। হ্যালো মাই ফ্রেন্ড, রিয়াস হিয়ার। আমাদের পৃথিবীর বাইরে অ্যামেজিং একটা জায়গা, যাকে সায়েন্টিফিক টার্মে বলা হয় আউটার স্পেস। এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস যার উপরে আমাদের পৃথিবীও ভাসছে, সেটা নিয়ে মানুষের কৌতূহল থাকবে না এমনটা তো হতেই পারে না। তাই আমরা এ সম্পর্কে জানার জন্য এবং এ সম্বন্ধিত নানান এক্সপেরিমেন্টস করার জন্য মহাকাশে বিভিন্ন প্রকার ভেহিকলস অর্থাৎ যান পাঠাই। এ ধরনের আইডিয়া সবার প্রথমে কিছু সায়েন্টিস্টদের মাথায় আসে এবং তারা তাদের সায়েন্স ফিকশন টাইপ ইমাজিনেশনকে কাজে লাগিয়ে ভেবে ফেলেন, কেননা মহাকাশেও মানুষের একটা দুর্গ থাকুক, যেখানে তারা যেতে পারেন, থাকতে পারেন এবং সেখান থেকে এক্সপেরিমেন্টসও করতে পারেন। প্রথম যে স্পেস স্টেশনগুলো তৈরি হয়েছিল সেগুলো এই ইমাজিনেশন থেকে কয়েক মাইল দূরে ছিল। প্রথম স্পেস স্টেশন লঞ্চ করে সোভিয়েত ইউনিয়ন, এরপরে আমেরিকান নাসাও তাদের স্পেস স্টেশন লঞ্চ করে। তবে এগুলো তো জাস্ট ট্রেলার ছিল। আসল মুভি তো হলো আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এটা বড়ই আজব একটা জায়গা, যেখানে মাধ্যাকর্ষণ এতই কম যে সব কিছুই ভেসে বেড়ায়। ফ্যান্সি সায়েন্টিফিক ওয়েতে যাকে বলে মাইক্রোগ্র্যাভিটি, ফর গ্র্যাভিটি ইজ নিয়ার টু জিরো। এখানে না আছে কোনো উপর নিচ, আর না আছে কোনো দিন রাতের হিসেব। এখানে দিনে 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। তো এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কাজ কিভাবে করে সেটাই জানা যাক আজকের ভিডিওতে। তো সিট বেল্ট বেঁধে তৈরি হয়ে যান, যাওয়া যাক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যাত্রায়। যেমনটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর নাম থেকেই বোঝা যায়, এটা একটি ইন্টারন্যাশনাল মেগা স্ট্রাকচার, অর্থাৎ এটি কোনো একটি দেশের বাপের সম্পত্তি না। এটি তৈরি এবং মেইনটেন্যান্সের পেছনে মোট 16টি দেশের অবদান রয়েছে। এই প্রজেক্টটা শুরু হওয়ার ইতিহাসে অনেক ইন্টারেস্টিং। 1984-এ ইউনাইটেড স্টেটস একটি স্পেস স্টেশন বানানোর প্রজেক্ট হাতে নেয়, যার নাম দেওয়া হয় ফ্রিডম, যেটা কিছুটা এমন দেখতে হতো। বাট এটার কাজ অর্ধেক হওয়ার পরে ইউএস কংগ্রেস পল্টি খায় এবং এসব ফান্ডিং বন্ধ করে দেয়, যার ফলে সেই প্রজেক্টটিকে সেখানেই বন্ধ করে দেওয়া হয়। এরপরে 1993 সালে নাসা যখন বাকি সব এজেন্সিদের সাথে কোলাবোরেশন করে এবং এই প্রজেক্টকে পুনর্জীবিত করে, তখন এর নাম দেওয়া হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইউনাইটেড স্টেটসের সাথে সাথে বাকি সব দেশও এর জন্য ফান্ডিং দেয়। এর 5 বছর পর এই অ্যামেজিং মাস্টারপিসের কনস্ট্রাকশন শুরু হয় এবং তার 10 বছর পর এর কনস্ট্রাকশন সফলভাবে শেষ হয়। বাট এটা এখনও ক্রমশ পরিবর্তনশীল, একে নিয়মিত আপগ্রেড করা হয়। এটি আকার একটি ফুটবল ফিল্ডের সমান এবং এটা আমাদের পৃথিবীর সারফেস থেকে 250 কিলোমিটার উপরে রয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএসে একসাথে 6 জন অ্যাস্ট্রোনট থাকতে পারেন। তারা সেখানে 6 মাস থাকেন, তারপরে তাদেরকে অন্য অ্যাস্ট্রোনট দ্বারা রিপ্লেস করে দেওয়া হয়। বাট এই 6 মাসের টাইমলাইনটা একটু উপনিচে হতে পারে। আইএসএস অনেকগুলো ডিট্যাচেবল পার্টস দিয়ে তৈরি, যেই খণ্ডগুলোকে বলা হয় মডিউলস। যেহেতু এর মধ্যে অনেকগুলো দেশেরই ফান্ডিং রয়েছে, তাই এর মধ্যে কয়েকটি মডিউল সেই দেশগুলোর জন্য ডেডিকেটেড যারা এটাকে তৈরি করেছে। এই স্পেস স্টেশনে রয়েছে রিসার্চ ল্যাবস, যেখানে অ্যাস্ট্রোনটসরা সায়েন্স এক্সপেরিমেন্টস করেন, যেগুলো মোস্টলি স্পেসের সাথে রিলেটেড। আর অ্যাস্ট্রোনটসরা যেখানে থাকেন সেটাকে বলা হয় প্রেশারাইজড চেম্বার্স। এখানে তারা উইদাউট স্পেস স্যুট থাকতে পারেন, কারণ এটাকে সেভাবেই তৈরি করা হয়েছে। এখানেই তারা ঘুমায়, খায়, কাজ করে, এক্সারসাইজ করে, এক্সেট্রা এক্সেট্রা। এইসব চেম্বার স্পেস স্টেশনের একদম মাঝখানে রয়েছে, যেটা আবার 2টি সেগমেন্টে ডিভাইডেড, যার মধ্যে একটি হলো রাশিয়ান অরবিটাল সেগমেন্ট। এখানে সবকটি মডিউলই রাশিয়ার, যেখানে পুরোটাই রাশিয়ান অ্যাস্ট্রোনটরা থাকে। এবং আরেকটি হলো ইউএস অরবিটাল সেগমেন্ট। এখানে ইউএস, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, জাপান এবং কানাডার স্পেস মডিউল রয়েছে, যেখানে তাদের অ্যাস্ট্রোনটরা থাকে এবং কাজ করে। এই সবগুলো মডিউল আলাদা আলাদা দেশে তাদের কাস্টমাইজেশন অনুযায়ী বানানো হয়েছে। পরবর্তীতে যেগুলোকে রকেটের মাধ্যমে পাঠানো হয় এবং আইএসএসের সাথে ফিট করা হয়।
ফিট করা হয়, বাট কীভাবে? ওয়েল, এর জন্য আমাদের দুটি জিনিসের দরকার পড়ে। প্রথমটি হলো ডকিং পোর্টস। সব মডিউলের মাথায় ডকিং পোর্টস থাকে, যেটা থেকে অন্য সব মডিউলের সাথে জুড়তে সাহায্য করে। এই ডকিং পোর্টসগুলোকে আমরা ইউএসবি পোর্টের সাথে তুলনা করতে পারি। বাট শুধুমাত্র এটা থাকলেও হয় না। যেহেতু এগুলোকে বিভিন্ন দেশে তৈরি করা হচ্ছে, তাই এদের টেকনোলজি কখনো কখনো আলাদা হয়ে যেতে পারে। তাই এদের দরকার পড়ে একটি যুক্তকারী অ্যাটাচমেন্টের, যেটাকে বলা হয় পিএমএ, অর্থাৎ প্রেশারাইজ মেটিং অ্যাডাপ্টার। এটাকে আমরা আমাদের ইউএসবি কনভার্টারের সাথে তুলনা করতে পারি। মডিউলসগুলোকে একে অপরের কাছাকাছি নিয়ে আসা হয় প্রোপেলার্সের মাধ্যমে। এই প্রোপেলার্স বেসিক্যালি মডিউলসগুলোকে স্পেসে এদিক ওদিক ট্রাভেল করতে সাহায্য করে। প্রোপেলার্সের মাধ্যমে এগুলোকে প্রপার পজিশনে নিয়ে এসে ডকিং পোর্টের মাধ্যমে এগুলোকে ডক করা হয়। এই প্রোপালশন সিস্টেম আরও একটা বিশেষ কাজে ইউজ করা হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রতি 92 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। এই স্পেস স্টেশন ক্রমাগত ঘুরতে ঘুরতে পৃথিবীর আরও কাছাকাছি চলে আসতে থাকে। এভাবে চলতে থাকলে এটা একসময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচণ্ড গতিতে আঘাত হানবে, যার ফলে পুরো স্পেস স্টেশনেই আগুন ধরে যাবে। এর থেকে বাঁচতে নির্দিষ্ট সময় পর পর এই প্রোপেলার্সের মাধ্যমে এটাকে ঠেলে একটু উপরে পাঠিয়ে দেওয়া হয়। এত কিছু যখন এই স্পেস স্টেশনে হচ্ছে, তখন অবভিয়াসলি এনার্জির দরকার তো পড়বেই, তাই না? এই এনার্জি রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য স্পেস স্টেশনে আছে সোলার অ্যারেস, যেগুলো বেসিক্যালি সোলার প্যানেলস। এটা সূর্য থেকে এনার্জি প্রডিউস করে। এই সোলার অ্যারেসগুলোকে স্পেস স্টেশনে উইংস বা পাখার মতো দেখা যায়। যেহেতু এত এনার্জি জেনারেট হচ্ছে, তাহলে হিটও অ্যাজ আ বাই প্রোডাক্ট জেনারেট হবে। এই হিটের প্রবলেমসকে ট্যাকেল করার জন্য সব মডিউলে রেডিয়েটর প্যানেল ইনস্টল করা হয়, যেগুলো এক্সট্রা হিটকে রেডিয়েশনের মাধ্যমে স্পেস স্টেশন থেকে স্পেসে বের করে দেয়। আনডাউটেডলি এই স্পেস স্টেশনের মূল উদ্দেশ্য হলো স্পেসে বিভিন্ন এক্সপেরিমেন্টস করা, রাইট? তার জন্যই সব মেম্বার কান্ট্রিরা এখানে তাদের নিজের নিজের এক্সপেরিমেন্টাল ল্যাবস তৈরি করেছে। অ্যাজ উই নো, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন খণ্ড খণ্ড মডিউলস দ্বারা তৈরি, যেগুলোকে ডক করে এই বিশাল স্ট্রাকচারটি বানানো হয়েছে। এই সবগুলো মডিউলস একসাথে অ্যাটাচ থাকে একটি স্ট্রং স্ট্রাকচারের মাধ্যমে, যেটার নাম ট্রাস। এই ট্রাসকে আমরা স্পেস স্টেশনের মেরুদণ্ডও বলতে পারি। এই ট্রাসের উপরে ট্রাস্ট করে সবগুলো মডিউল একসাথে জুড়ে থাকে। বাহিরের কোনো ছোটোখাটো জিনিসকে ঠিক করার জন্য অ্যাস্ট্রোনটদেরকে স্পেস ওয়াকে বের হতে হয়। কোনো অ্যাস্ট্রোনটকে স্পেস ওয়াকে যাওয়ার জন্য মেইন এক্সিট ডোরে একটি এয়ারলক সিস্টেম লাগাতে হয়। তবে সব ছোটোখাটো কাজের জন্য অ্যাস্ট্রোনটদেরকে বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। থ্যাঙ্কস টু ক্যানাডা, স্পেস স্টেশনের সব মেইন জায়গায় একটি রোবোটিক আর্ম, যাকে বলা হয় ক্যানাডার্ম, লাগানো আছে। এই ক্যানাডার্মের মাধ্যমে অ্যাস্ট্রোনটরা ভেতর থেকে এগুলোকে কন্ট্রোল করে কোনো মেরামতের কাজ করতে পারেন। ক্যানাডা শুধুমাত্র এটি না, আরও একটি রোবট বানিয়েছে, যেটার নাম ডেক্সটার। এটা ক্যানাডার্মে একদম শেষ মাথায় অ্যাটাচ করা হয়, যেটা আরও অ্যাকিউরেসির সাথে কাজ করতে পারে। বাট হোয়াট ইফ অ্যাস্ট্রোনটদেরকে শুধুমাত্র বাহিরের দৃশ্য দেখার জন্যই বাইরে যাওয়ার ইচ্ছা করে? তো এর জন্য স্পেস স্টেশনে একটি স্পেশাল রুম আছে, যাকে বলা হয় কিউপোলা, যার অবস্থান স্পেস স্টেশনের ট্র্যাঙ্কুইলিটি মডিউলে। এখানে 7টি উইন্ডো রয়েছে, যার মাধ্যমে বাইরে দেখা যায়। এর উপরে শাটার্সও রয়েছে, এগুলোকে বন্ধ করার জন্য যখন স্পেস স্টেশন সূর্যের দিকে থাকে। অ্যামেজিং, রাইট? এটা ট্রুলি মানুষের একটা ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস, যেটা মানুষের লিমিটকে পুশ করে। এটা স্পেসে অরবিট করা সবথেকে বড় ম্যানমেড স্ট্রাকচার। জাস্ট ইম্যাজিন একটা ফুটবল ফিল্ডের সমান বড় জিনিস, যেটা স্পেসে ভেসে বেড়াচ্ছে। সেখানে মানুষও থাকে অলমোস্ট 20 বছর ধরে। এর কারণে স্পেস রিসার্চে অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, অ্যান্ড এটা আমাদের বিভিন্ন স্পেস মিশনসে হেল্প করেছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যারা থাকে, তাদের লাইফস্টাইল কিন্তু একদমই পৃথিবীতে থাকা মানুষদের মতো না। দিন রাতের সাইকেল না থাকার কারণে তাদের দেহঘড়িও আমাদের থেকে আলাদা হয়ে যায়, এবং অনেক লম্বা সময় গ্র্যাভিটির সংস্পর্শে না থাকার কারণে তাদের বডি ভিন্নভাবে ফাংশন করতে শুরু করে। আপনি কি স্পেস স্টেশনে থাকা অ্যাস্ট্রোনটদের লাইফস্টাইল সম্বন্ধে এবং স্পেস স্টেশনে কিছু ইন্টারেস্টিং ব্যাপার সম্বন্ধে জানতে চান? তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি চাইলে অবশ্যই এ ব্যাপারে ভিডিও আসবে।
এটা লিটারেলি পুরো হিউম্যান সিভিলাইজেশনের একটা গর্বের বিষয়। বাট স্যাডলি এর ভবিষ্যৎ রয়েছে অনিশ্চয়তার মুখে। নাসা সহ বিভিন্ন স্পেস এজেন্সিসদের রিপোর্টের মতে এটা 2028 সাল পর্যন্ত ফাংশনেবল থাকবে, কারণ 2024 সালের পর ইউনাইটেড স্টেটস এতে আর কোনো ফান্ডিং দেবে না। তাই হয়তো 2028 সালের মধ্যেই সমাপ্তি ঘোষণা করা হবে এই লেজেন্ডারি প্রজেক্টের, এবং এই স্পেস স্টেশনটিকে আছড়ে ফেলা হবে প্রশান্ত মহাসাগরে। আই হোপ ইউএস হয়তো তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং অন্য দেশগুলো তাদের হাত বাড়াবে। নানা ঘটনা, দুর্ঘটনা এবং আবিষ্কারের মধ্যে দিন অতিবাহিত হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। সামনের দিনগুলোতে কী অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়।